হ্যালো ভিউয়ার্স, আজকে ফ্রম জিরোতে আমি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে গত দুদিনের অর্থাৎ 4th এবং 5th ফেব্রুয়ারির যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলো তোমাদের সামনে আনছি। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মোট 14টি আছে, 10টা অবশ্যই তো থাকবেই টপ 10টা এবং 4টে আমার বোনাস কারেন্ট অ্যাফেয়ার্স। এই অবশ্যই 14টি যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তা তোমরা নোট করবে, কারণ এগুলো তোমাদের আগামী যে পরীক্ষাগুলো আছে WBCS, SSC, CGL এবং ব্যাংকিং সার্ভিসের ক্ষেত্রে, অর্থাৎ আরও পাশাপাশি যেসব পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন নেট সেট বা স্কুলের যদি তোমরা কোনো রকমভাবে প্রিপারেশন নিতে চাও, যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু ফলো করো। তাহলে শুরু করা যাক আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আজকের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে। প্রথম প্রশ্নটা বলছে যে সম্প্রতি কোন সংস্থাটি ভারতের বেসরকারি টিভি চ্যানেলে সাম্প্রদায়িক সম্প্রীতি কোড বা কমিউনাল হারমোনি কোড লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে? অপশানগুলো একটু দেখে নাও। অপশান ক প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, অপশান খ NBDSA অর্থাৎ নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ডস অথরিটি, অপশান গ ট্রাই অর্থাৎ TRAI এবং অপশান ঘ মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং। দেখো, এই যে প্রত্যেকটি অপশান আছে এই অপশানগুলোর মধ্যে তোমাদের কিন্তু একটু নজরে রাখতে হবে এই যে কমিউনাল হারমোনি কোড বা যে প্রশ্নগুলোর আমি তোমাদের কিছু কিছু ছোট শব্দ দেব, সেই কোডগুলো অবশ্যই তার ফুল ফর্মগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে। এটার সঠিক উত্তরটা কি সেটা আমরা একটু দেখে নেব। এটার সঠিক উত্তরটা হচ্ছে NBDSA। দেখো, NBDS এর ফুল ফর্মটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা আমরা একটু আগে দেখলাম যে নিউজ ব্রডকাস্টিং অ্যান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ডস অথরিটি। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো দিক থেকে। একটা হচ্ছে যে এই লঙ্ঘনের বিষয়টা কারা আলোচনা করে, অর্থাৎ ভারতবর্ষের কোন বলা যেতে পারে ইনস্টিটিউশনটা এটা আলোচনা করছে বা এদের দায়িত্ব দেওয়া হয়েছে সেটা একটা। আর একটা হচ্ছে যে NBDS এর ফুল ফর্ম কিন্তু জিকে বা আমাদের যে কোনো এক্সামের ফুল ফর্মের মধ্যে কিন্তু এসে থাকে, তাই এটা কিন্তু কোনো রকমভাবে তোমরা অ্যাভয়েড করবে না। এর সাথে তোমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট তথ্য, সেটা হচ্ছে দেখো NBDSA একটা স্বশাসিত সংস্থা, এটা একটা প্রশ্ন, যে প্রশ্নটা মাথার মধ্যে রাখবে। এবং এইখান থেকে আমি তোমাদের বলে দিই যে অটোনমাস বডি, হ্যাঁ, এই অটোনমাস বডি কি এইটা কিন্তু তোমরা একটু মাথায় রাখবে। আর আরেকটা হচ্ছে যে পার্লামেন্টের মাধ্যমে কোন জায়গাগুলো মানে কোন কোন ইনস্টিটিউশনগুলো আমাদের ভারতবর্ষে বর্তমানে রয়েছে, যেগুলো জেনারেলি এই নিউজের জায়গাটাকে দেখে থাকে, সেটা কিন্তু তোমরা একটু ফলো করবে। তাহলে এটা একটা বেসরকারি নিউজ চ্যানেলগুলোর মান নিয়ন্ত্রণ করে এবং তাদের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বলছে যে গত 3 বছরে প্রায় 60% নির্দেশই ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গের বিরুদ্ধে। আমরা জানি যে নিউজ বা যে কোনো সংবাদপত্রের যে ভূমিকাটা সেটা আমাদের 4th পিলার। এই পিলার্সগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই তোমরা একটু আইডিয়া রাখবে জিকে পারপাসে। ওকে, তো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তারপরের প্রশ্নটা দেখে নাও। স্পেন সম্প্রতি কত বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে? এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, কি পারপাসে আমি একটু পরেই আসছি। দেখো, অপশন ক 14 বছর, অপশন খ 16 বছর, অপশন গ 18 বছর, অপশন ঘ 12 বছর। দেখো, এইটা তোমরা VVI তেও রাখতে পারো। কেন? এটার উত্তরটা আমরা একটু যদি দেখে নিই তাহলেই বুঝতে পারবে। দেখো, এটার সঠিক উত্তর হচ্ছে 16 বছর। এবার এটা প্রথম যে রাষ্ট্রটা রয়েছে বা স্টেটটা রয়েছে সেইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে প্রথম কোন রাষ্ট্রটা ব্যান করেছে সেটা হচ্ছে অবভিয়াসলি অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়ার পর কোন রাষ্ট্রটা আসছে সেটা হচ্ছে স্পেন, যারা বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই কঠোর সিদ্ধান্ত নিল।
শিশুদের মানসিক স্বাস্থ্য রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার তোমরা জিজ্ঞেস করতেই পারো যে এই প্রশ্নটা কেন এতটা গুরুত্বপূর্ণ হতে পারে। একটা তো কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই, আর একটা হচ্ছে যে বর্তমানে তোমরা নিজেরাই দেখেছো যে গ্লোবাল পলিটিক্সের বিশাল বড় পরিবর্তনের একটা মাপকাঠি হচ্ছে কিন্তু এই সোশ্যাল মিডিয়া। তো এই সোশ্যাল মিডিয়ায় তোমরা বর্তমানে দেখেইছো যে বাংলাদেশ বলতে পারো এবং নেপাল এবং কিছু সময় আগেও ছিল কিন্তু এই শ্রীলঙ্কা। তো যেটা আমরা বলতে পারি যে আহ, একদম যে দেশটা নিজেদেরকে সারেন্ডারই করে দিয়েছিল যে অর্থনৈতিক দিক থেকে তারা আর পারছে না, তাহলে দেউলিয়া। এই প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার কিন্তু বর্তমান সময় বিশাল বড় ভূমিকা পালন করছে যে সেই রাষ্ট্রটার পলিটিক্যাল অ্যাটমসফিয়ার চেঞ্জের জন্য। তাই এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, বিশেষ করে এই যে জেনজি আন্দোলনের ক্ষেত্রে। তাই জন্য এই প্রশ্নটাকে তোমরা মার্ক করে রেখো। তার পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। বিশ্বের প্রথম রিটেল কোম্পানি হিসেবে কোনটি $1 ট্রিলিয়ন মার্কেট ভ্যালুয়েশন অর্জন করেছে? এই প্রশ্নটা ডিজিটাল মার্কেটের যে নিউজ আছে সেটার দিক থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ব্যাংকিং সেক্টরের পরীক্ষা দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং যারা অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এটা সমানভাবে ইম্পর্টেন্ট হচ্ছে। তাই এই দুটো ক্ষেত্রে আমরা কিন্তু এই প্রশ্নটাকে খুব ভালো করে দেখতে পারি। অপশন ক অ্যামাজন, অপশন গ ওয়ালমার্ট, অপশন গ রিলায়েন্স, অপশন ঘ টার্গেট। এবার এটা সঠিক উত্তর কি? সঠিক উত্তরটা হচ্ছে ওয়ালমার্ট। দেখো 4 ফেব্রুয়ারি 2026 তারিখে ওয়ালমার্ট এই ঐতিহাসিক মাইল ফলক কিন্তু স্পর্শ করে $1 ট্রিলিয়ন। তাই এই প্রশ্নটা কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই এই প্রশ্নটাকে অবশ্যই কিন্তু দাগ দিয়ে রেখো। তারপরের প্রশ্নে চলে যাওয়া যাক। মল্ট বুক নামক নতুন এআই অনলি সোশ্যাল নেটওয়ার্ক এক্সপেরিমেন্টটি কে চালু করেছেন? এর অপশনগুলো দেখে নাও। এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, ম্যাট স্লেট অ্যান্ড স্যাম অল্টম্যান। দেখো এই প্রশ্নটা কোন দিক থেকে তোমাদের ইম্পর্ট্যান্ট হচ্ছে, সেটা হচ্ছে এআই বর্তমানে যে পারফরমেন্সটা রাখছে বা ভূমিকাটা রাখছে সেটার দিক থেকে কিন্তু আমাদের এটা জানাটা খুব দরকার। তাই এই প্রশ্নটা তোমাদের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এটা ইম্পর্ট্যান্ট। দেখো ম্যাটস্লিট, এই ম্যাটস্লিট কোম্পানিটা বর্তমানে প্রচন্ড পরিমাণে কিন্তু এগিয়ে আছে। এটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মূলত এআই এজেন্টরা একে অপরের সাথে সামাজিক যোগাযোগ বা ইন্টারাকশন করবে। এটি মেশিন সোশ্যালাইজেশনের একটা বড় পরীক্ষা। দেখো কেন এই প্রশ্নটা এতটা ইম্পর্টেন্ট হচ্ছে, সেটা হচ্ছে এই যে সোশ্যালাইজেশন, বারবার কিন্তু এই প্রশ্নটা এসছিল যে এআই কি কখনো সোশ্যালাইজেশন করতে পারবে, সেইটার যে পরীক্ষাটা সেটা কিন্তু বারবার করে প্রুভ করার চেষ্টা করা হচ্ছে। দো এখনো পর্যন্ত এটা অতটা শিওর নয়, কিন্তু এই প্রশ্নটা এই দিক থেকে কিন্তু প্রচন্ড এক্সপেক্টেড, এবং তোমরা এক্সপেক্ট করতেই পারো আগামী 20 বছরের মধ্যে এআই দুনিয়ায় বিশাল বড় পরিবর্তন হতে চলেছে। তাই এই প্রশ্নটাকে তোমরা অবশ্যই মাথার মধ্যে রেখো। তারপরেরটা দেখো, ষষ্ঠ ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় শুরু হয়েছে? এটা তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অপশন ক নয়াদিল্লি ভারত, অপশন খ কিংদাও চীনে, অপশন গ টোকিও জাপান, অপশন ঘ সিওল দক্ষিণ কোরিয়াতে। অপশনগুলো দেখে নিলাম আমরা, এবারের সঠিক উত্তরটাও দেখে নাও। কিংদাও চীন। এশিয়ার সেরা পুরুষ ও মহিলা জাতীয় দলগুলো এই টুর্নামেন্টে কিন্তু অংশ নিচ্ছে। তাই প্রশ্নটাকে খেলাধুলোর জায়গা থেকে তোমরা কিন্তু ইম্পর্টেন্ট করে রাখতে পারো। তারপরের প্রশ্নটা দেখো, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2026 সম্প্রতি কোথায় আয়োজিত হলো? এটাও সেম সামিটগুলোর দিক থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট। অপশন ক রিয়াদ, অপশন খ দুবাই, অপশন গ আবুধাবি, অপশন ঘ মাস্কাট। এটার উত্তরটা হচ্ছে কি? উত্তর হলো দুবাই। এবারে থিম ছিল কি, এইটা কিন্তু তোমাদের এক্সট্রা একটা জায়গা যেটা তোমাদের মার্ক করে রাখতে হবে, যে এবারে থিমটা ছিল শেপিং ফিউচার গভর্নমেন্টস। এখানে বিশ্ব নেতারা উদ্ভাবন এবং স্থায়িত্ব নিয়ে কিন্তু আলোচনা করেছেন।
তাই এই জায়গাটা কিন্তু তোমরা এক্সট্রা একটা মার্ক করে রাখতে পারো, যেটা থিম কি ছিল বা সেটা নিয়ে একটা প্রশ্ন আসতেই পারে। তার পরের প্রশ্নটা দেখো, কোন ভারতীয় বন্দর কর্তৃপক্ষ 2025 সালে স্বচ্ছতা পাখওয়ারা অ্যাওয়ার্ড এ প্রথম স্থান অধিকার করেছে? ক হলদিয়া পোর্ট, খ পারাদ্বীপ পোর্ট অথরিটি যেটাকে আমরা পিপিএ বলি, গ মুম্বাই পোর্ট, ঘ চেন্নাই পোর্ট। এই চারটের মধ্যে কোনটা হলো সঠিক উত্তর? দেখে নেওয়া যাক। পারাদ্বীপ পোর্ট অথরিটি, যেটা পিপিএ নামে খুব পরিচিত। নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় তাদের এই পুরস্কার কিন্তু প্রদান করেছে, মিনিস্ট্রি অফ পোর্টস অ্যান্ড শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ। দেখো এখান থেকে না আর একটা তোমরা জিকের দিক থেকে কিন্তু নিয়ে রাখতে পারো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পোর্টের কিন্তু একটু পয়েন্টিং গুলো করে রেখো। পূর্ব ভারত এবং পশ্চিম ভারতে কোন কোন পোর্টগুলো খুব বিখ্যাত হচ্ছে এবং কোন কোন পোর্টে নৌসেনারা কি পরীক্ষা করছে, কি ধরনের নতুন নতুন টেকনোলজি আনছে, সেইগুলো কিন্তু একটু দেখে নিও। টেকনোলজি বিশেষ করে এবং আর্মি যেসব ইনোভেটিভ আইডিয়াগুলো আনছে এবং তারা সেগুলোকে টেস্ট করছে সেটা দেখবে। মিসাইলের ক্ষেত্রটা অবশ্যই দেখবে, কারণ মিসাইল কি কি আসছে এবং রকেট সায়েন্সের ক্ষেত্রে কি কি নতুন জিনিস আসছে সেইগুলো কিন্তু একটু তোমরা দেখে নেবে। এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিকের জায়গা থেকে। তারপরের প্রশ্নটা দেখো, ভারত সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থার ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন শক্তিশালী করতে বিসিআইসিএ যোগ দিয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্সে এটা কিন্তু প্রচন্ড একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা ব্যাংকিং দিচ্ছ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সামগুলো দিচ্ছ তাদের জন্য তো অবশ্যই। অপশন ক G20, অপশন খ ব্রিক্স, অপশন গ আসিয়ান, অপশন ঘ এসসিও। এর সঠিক উত্তরটা কি? অবশ্যই সঠিক উত্তরটা হচ্ছে ব্রিক্স। এইবার আসা যাক আমাদের যে পয়েন্টগুলো খুব মাথায় রাখার। বিসিআইসি এর যে পূর্ণ নামটা, এই যে আমি এটাই বারবার করে বলছি যে এই যে শর্ট ফর্মগুলোর পূর্ণ নামটা কিন্তু জেনে রাখবে। তার পুরো নামটা কি? ব্রিক্স সেন্টার ফর ইন্ডাস্ট্রিয়াল কম্পিটেন্সেস। এটি সদস্য দেশগুলোর মধ্যে শিল্প দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে। এখান থেকে আর একটা প্রশ্ন আসে যে এটা কি নিয়ে কাজ করে, সেটা একটা বড় বিষয়। আর একটা হচ্ছে যে এই যে তোমরা G20 দেখলে এটা সম্পর্কে অবশ্যই পড়বে, ব্রিক্স সম্পর্কে অবশ্যই পড়বে, আসিয়ান পড়বে, আর এসসিও তো মাস্ট পড়বে। কারণ বর্তমানে গত 2 বছরের মধ্যে কিন্তু এসসিও একটা ভূমিকা নিচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রিজের বলা যেতে পারে মিল করতে, সেইটা একটা দেখে নেবে। G20 অবশ্যই। ব্রিক্স কতটা ভূমিকা নিচ্ছে সেটা একটু দেখতে হবে, কারণ ব্রিক্স ভার্সেস কিন্তু ইউএস এর যে ইকোনমিটা চলছে, ডলার ইকোনমি ভার্সেস ব্রিক্স ইকোনমি, সেই ইকোনমিটা কিন্তু মাস্ট একটু দেখে নেবে। এই জায়গাটা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ হবে সরকারি চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে বিশেষ করে। তারপরের প্রশ্নটা দেখো, ইউভা সাহাকার বা এবং স্বয়ং শক্তি সাহাকার যোজনা দুটো কোন সংস্থা রূপায়ণ করেছে? তার অপশনগুলো দেখো, একটা হচ্ছে নাবার্ড, অপশন খ এনসিডিসি যার পুরো নাম হচ্ছে ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন, অপশন গ সেবি, অপশন ঘ আরবিআই। উত্তরটা কি হবে? উত্তরটা হলো এনসিডিসি, অপশন খ। এটা কি? সমবায় খাতে উদ্ভাবন, অন্তর্ভুক্তি এবং টেকসই জীবিকা নিশ্চিত করার জন্য এই দুটো প্রকল্প কিন্তু চালু করা হয়েছে। এবার এটার সঙ্গে কিছু জিনিস তোমরা অবশ্যই বাড়িতে নোট খাতায় নোট করতে পারো। সেটা হলো যে প্রত্যেকটা যে নতুন নতুন প্রজেক্ট আসছে সেই প্রজেক্টগুলোকে কিন্তু তোমরা একটু নজরে রাখো। দেখবে ইন্ডিয়াতে 2025-এ এবং 2026-এ বেশিরভাগ ফোকাস করা হয়েছে কিন্তু এই চাকুরি নির্ভর বা জীবিকা নির্ভর কাজের জন্য। তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো সেখানে দেখবে মেয়েদের ওপর কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলোকে দেখবে। এবং বেশিরভাগটা হচ্ছে এই টেকসই বা জীবিকা সংক্রান্ত যতগুলো পেশা আছে সেটাকে না একটু মাথায় রাখার চেষ্টা করো, কারণ
এবছর কিন্তু বেশিরভাগ ফোকাস করা হয়েছে এই জীবিকা সংক্রান্ত জায়গায়। তোমরা যদি অর্থনৈতিক বাজেটও দেখো সেখানেও কিন্তু দেখতে পাবে যে কোন কোন বিষয়ে বেশি ইনভেস্টমেন্টটা করা হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে। তাই এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হবে আমাদের পরীক্ষার জন্য। তারপরের প্রশ্নটা দেখো, কোন রাজ্য সরকার সম্প্রতি জমি কেনাবেচার গতি বাড়াতে অটোমেটিক প্রপার্টি মিউটেশন সিস্টেম চালু করেছে? এইবার তোমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এই প্রশ্নটা কেন? বিকজ ল্যান্ড ফর্ম এবং ল্যান্ড মিউটেশন সিস্টেমের ক্ষেত্রে এটা কিন্তু একটা অভূতপূর্ব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই মিউটেশন সিস্টেম যখন ডিজিটালি এবং ডিজিটালের সাথে যখন অটোমেটিক হবে তখন তো সেটা স্বাভাবিকভাবে ইম্পর্ট্যান্ট হবেই হবে। তাই এটা কোন স্টেট করলো? অপশন ক কেরালা, অপশন খ কর্ণাটক, অপশন গ তামিলনাড়ু, অপশন ঘ হচ্ছে মহারাষ্ট্র। এর সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে কর্ণাটক। কর্ণাটক, অপশন খ। এই সংস্কারের ফলে কি হলো? সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়া অনেক দ্রুত এবং স্বচ্ছ হবে, যেটা কিন্তু ভারত সরকারের মোটিভেই কিন্তু বলে দেওয়া আছে স্বচ্ছতা, অর্থাৎ যে কোনো কিছু কিন্তু হোয়াইট প্রিন্টেড থাকতে হবে এবং ট্রান্সপারেন্ট থাকতে হবে। সেই প্রসেসটার দিকে কিন্তু এগোনো হচ্ছে, যে ডিজিটালাইজেশনে সমস্তটা যেন মানুষ এবং সরকারের কাছে সম্পূর্ণ ক্লিয়ার থাকে, সেটার জন্য ল্যান্ড ফর্মে এটা বিশেষ বড় পদক্ষেপ। তারপরের প্রশ্নটা দেখো। আচ্ছা, 10টা প্রশ্ন হলো এবং বাকি এবার 4টে যেটা আছে সেটা তোমাদের জন্য বোনাস, এবং এই বোনাস প্রশ্নগুলো তোমাদের কিন্তু যেসব স্টেটের এক্সাম দিতে যাচ্ছ সেগুলোর ক্ষেত্রে খুব খুব ইম্পর্ট্যান্ট। দেখো, সম্প্রতি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিএসআই কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে একটি নতুন প্রজাতির সপুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্ট আবিষ্কার করেছে? অপশন খ নাগার্জুন সাগর অভয়ারণ্য, অপশন খ পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য, অপশন গ কাওয়াল অভয়ারণ্য, অপশন ঘ এতুরানাগরাম অভয়ারণ্য। এই 4টে অভয়ারণ্যের মধ্যে কোনটা? তাহলে সঠিক উত্তর হচ্ছে পাখাল বন্যপ্রাণী অভয়ারণ্য। এই অভয়ারণ্যটি তেলেঙ্গানার মাহবুবাবাদ জেলায় অবস্থিত। এইখান থেকে এই জায়গাটা তোমরা অবশ্যই তোমাদের নোট খাতায় লিখে নেবে। এবং বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা এই অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র্য পরীক্ষা করার সময় এই নতুন প্রজাতিটি শনাক্ত করেন। এই প্রশ্নটা রাখার কারণ কি? গত 2 বছর আগে বা তারও কিছুটা আগে বোধহয়, মোটামুটি 3 বছর আগে হবে হয়তো, ইউপিএসসি এবং স্টেট পিএসসি গুলোতে একটা নতুন ধরনের প্রশ্ন আসা শুরু হয়েছে। সেটা হলো এই যে নতুন নতুন জীববৈচিত্র্যের চ্যাপ্টারটা, অর্থাৎ লাইফ সায়েন্স এবং জুওলজি, বোটানিক্যাল, এই বোটানি, এই ধরনের সাবজেক্টগুলোর যেসব নতুন জায়গাগুলো খুলছে, নতুন কিছু আবিষ্কার, সেগুলোর ওপর কিন্তু খুব ফোকাস করা হচ্ছে। তাই বর্তমান পরীক্ষাগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমরা এগুলোকে একটু ফলো করো, কারণ প্রাণী বৈচিত্র্য এবং জীববৈচিত্র্য অবশ্যই প্রচণ্ড পরিমাণে আসছে কিছু কিছু প্রশ্ন। তারপরের প্রশ্নটা দেখা যাক। 2026 সালের মর্যাদাপূর্ণ গ্লোবাল টিচার প্রাইজ যেটা রয়েছে আমাদের গোটা পৃথিবীর মধ্যেই, এটা একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড। কে জয় করেছেন? সেটা হচ্ছে অপশন ক দেখা যাক রঞ্জিত সিং ডিসালে, অপশন খ রুবেল নাগি, অপশন গ আনন্দ কুমার, অপশন ঘ আদিত্য কুমার। এর সঠিক উত্তরটা কি? সঠিক উত্তরটা হচ্ছে রুবেল নাগি। এই এটা রিলেটেড আমি তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার, এইটা একটু ভালো করে রাখবে। সাহিত্য একাডেমি, ঠিক আছে, এই পুরস্কারটা, বুকার প্রাইজ, এইটা একটা। তারপরে মাথায় রাখবে যে আমাদের জাতীয় শিক্ষক হিসেবে পরিচিত ন্যাশনাল টিচার যেটা আমরা বলি অ্যাওয়ার্ড, যেটা রাষ্ট্রপতি প্রদত্ত, সেইটা। এবং কারা পদ্মশ্রী, পদ্মবিভূষণ পাচ্ছে সেটাও কিন্তু একটু দেখে রাখবে এবং নোট করবে। বিশেষ করে আমরা কিন্তু এই জায়গাটা একটু আনফলো করে যাই, তাই এইটাকে কিন্তু একটু মাথায় রেখো, এখান থেকে একটু প্রশ্ন বেরোয়। রুবেল নাগি কে সেটা একটু দেখে নাও। রুবেল নাগি একজন ভারতীয় শিক্ষক এবং সমাজকর্মী।
দুবাইতে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মান প্রদান করা হয়। কারা করেছিল এখান থেকে, এটা আবার এক্সট্রা একটা চোরা প্রশ্ন। মূলত আরবান স্লামসে বসবাসকারী শিশুদের শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া এবং শিক্ষা ব্যবস্থায় রূপান্তরের জন্য তিনি এই আন্তর্জাতিক স্বীকৃতিটা পেয়েছেন। এই জায়গাটা থেকে একটা প্রশ্ন আর একটা বেরোয়, সেটা হলো তিনি কিসের জন্য পেলেন, রিজন সেইটা কিন্তু জিজ্ঞেস করে থাকে, তাই এটাও আমরা কিন্তু নোট করে নেব। তারপরের প্রশ্নটা দেখো, এশিয়ান রাইফেল অ্যান্ড পিস্তল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে কে সোনা জিতেছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোনো কথা হবে না। এই প্রশ্নটাকে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও এবং নোট খাতায় নোটও করে নিতে পারো। অপশন ক দেখে নাও, মনু ভাকার। অপশন খ, এশা সিং। অপশন গ, ছন্দা গায়েন। অপশন ঘ, হিনা সিধু। এবার আমি তোমাদের একটা সাজেশন দেব যে এই প্রত্যেক জনের ক্ষেত্রে একটা আইডিয়া কিন্তু মাস্ট রেখো, যে তারা কবে কোন সালে কি জিতেছে সেটা একটু দেখে নিও। তার সাথে তোমরা এবার একটু দেখে নাও এটার সঠিক উত্তর কি। অবশ্যই এশা সিং, এইটা কিন্তু অপশন খ আমাদের সঠিক উত্তর। অলিম্পিয়ান এশা সিং হলেন নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার ব্যক্তিগত বিভাগে স্বর্ণপদক লাভ করেন। এবার এই এশা সিং কিসে স্বর্ণপদক লাভ করেছেন সেটা একটা দেবে, অর্থাৎ বিভাগ থেকেও একটা প্রশ্ন হতে পারে, বা তিনি স্বর্ণপদক জিতেছেন নাকি ব্রোঞ্জ জিতেছেন সেটা একটা প্রশ্ন হতে পারে। তাহলে এখান থেকে ওভারঅল কিন্তু আমরা 3টে প্রশ্ন একটা প্রশ্নের মাধ্যমে কভার করতে পারছি, তাই তো? তাহলে এইটা কিন্তু তোমরা একটু মাথার মধ্যে রাখবে। তারপরের প্রশ্নটা দেখে নাও, অর্থাৎ শেষ প্রশ্ন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম, এটা কিন্তু মিক্সড টিম বলছি। আগেরটা দেখে নাও, আগেরটা দেখলে তোমরা একটু বুঝতে পারবে যে ডিফারেন্সটা কোথায় ছিল। মহিলাদের 10 মিটার ছিল, তাই তো? এটার বলছে মিক্সড টিম, তাই তো? সরি, মিক্সড টিম ইভেন্টে ভারতের কোন জুটি রূপোর পদক জিতেছে? দেখো এটা একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন বেরিয়ে গেল। অপশনগুলো দেখে নেওয়া যাক। একটা হচ্ছে এসা সিং ও সৌরভ চৌধুরী, সুরুচি সিং ও সম্রাট রানা, মানু ভাকার, সম্রাট রানা, সুরুচি সিং, বিজয় কুমার। তাহলে এটার সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে সুরুচি সিং এবং সম্রাট রানা। ভারতীয় শুটার সুরুচি সিং এবং সম্রাট রানা বৃহস্পতিবার এই ইভেন্টে দুর্দান্ত পারফর্ম করে রূপো জিতেছেন। তাই এইটার ক্ষেত্রে কিন্তু আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্টের জায়গায় রাখবো। এবং তোমাদের একটা আইডিয়াই দিই, আমাদের এখানেই আজকে 14টা প্রশ্ন বা 14টা কারেন্ট অ্যাফেয়ার্স শেষ হচ্ছে, কিন্তু যে আইডিয়াটা আমি তোমাদের এই মুহূর্তে দেব সেটা হলো যে তোমরা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের অবশ্যই তোমরা একটা খাতা বানিয়েছো আমি জানি, এবং তোমরা অনেক কারেন্ট অ্যাফেয়ার্সই অনেক জায়গা থেকে বা অনেক নিউজ পেপার থেকে সংগ্রহ করো। আমি তোমাদের একটা সাজেশন দেবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্টের না একটা কোটা রেখো, এবং সেটায় তোমরা 1 2 3 4 করে রাখলে, এবং সেখানে না একটা স্টেট বেসিসে রাখো। স্টেট বেসিসে মানে হচ্ছে যে ন্যাশনাল লেভেলের একটা রাখো আর একটা স্টেট লেভেলের রাখো। সরি, মানে একটা ধরো ভেরি ভেরি ইম্পর্টেন্টে আমি ন্যাশনাল রাখলাম, এরকম একটা রাখলে। আর একটা তোমরা রাখতে পারো স্টেট বেসিসে কোনটা ইম্পর্টেন্ট হচ্ছে, এইটা তোমরা একটু ফলো করো। সাথে তোমরা আর একটা জিনিস করতে পারো, যে বিশেষ করে কিছু প্রজেক্ট আছে, পাইলট প্রজেক্ট বলা হয়, প্রধানমন্ত্রীর কিছু প্রজেক্ট থাকে পিএম এর, সেই প্রজেক্টগুলোর ওপর তোমরা কিন্তু একটা আলাদা নোট করছো, ঠিক আছে? দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের অভাব নেই, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু সবকটা কারেন্ট অ্যাফেয়ার্স যে তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা নয়, এবং সবকটা গুরুত্বপূর্ণ মানে সবকটা ঘটনাই যে তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে তাও নয়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এক্সামিনারের মাইন্ড কি, সেই হিসেবে আমাদের কাজ করতে হবে, বা কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পছন্দ করে যে কোনো পরীক্ষা, সেটা সেটা স্টেট পিএসসি হতে পারে, সেটা ডব্লিউবিসিএস হতে পারে, সেটা যে কোনো ব্যাংকিং সিস্টেম বা এসএসসি সিজিএল, প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু একটা নির্দিষ্ট ধরন থাকে কারেন্ট অ্যাফেয়ার্সে, তো সেটাকে একটু বোঝার চেষ্টা করবে।
আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা শুরু করেছি সেই সিরিজটার মধ্যে তোমরা প্রত্যেকটা টপ এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো আছে সেগুলো এমসিকিউর মাধ্যমে তোমরা সলভ করবে, এবং যেগুলো তোমাদের মনে হচ্ছে যে এটার সঙ্গে আরও কিছু অ্যাড করতে চাও সেটা অবশ্যই করবে। আমিও চেষ্টা করব সেটা আরও কিছু অ্যাড করে দেওয়া। আর অবশ্যই তোমরা কিন্তু সাথে থাকো, এবং কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি কোনো রকম তোমাদের কোনো ডাউট থাকে বা জিজ্ঞাসা করার থাকে সেটাও জিজ্ঞেস করতে পারো। অসংখ্য ধন্যবাদ। সাথে থেকো এবং সাবস্ক্রাইব করো ফ্রম জিরো, এবং বন্ধুদের মধ্যেও কিন্তু ফ্রম জিরোকে একটু সাবস্ক্রাইব করে দিতে বলো। ধন্যবাদ, ভালো থেকো।